আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমার মনে এখন একটি জিজ্ঞাসা, আমাদের প্রিয় বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা কি আদৌ কাটতে চলেছে? এই প্রশ্নটি নিয়ে আমি ভাবছি, আপনারাও নিশ্চয়ই কমবেশ ভাবছেন। দেশের প্রতিটি মানুষ এখন একটি অস্থির সময় পার করছে। আপনারা যারা বাঙালি, যারা দেশের মুক্তি চান, যারা প্রগতিবাদী চিন্তা করেন, স্পষ্ট করে বললে যারা আওয়ামী লীগ পন্থী, আপনারা কি এই মুহূর্তে হতাশ হয়ে গেছেন? আপনাদের মনে কি কোনো ধরনের প্রশ্ন রয়েছে? আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, হতাশার কোনো অবকাশ নেই। হ্যাঁ, আমরা অস্থিরতার দোলাচলে দুলছি, এটা সত্য। তবে আমাদের বুঝতে হবে, এখনকার পরিস্থিতি কেবল দেশের অভ্যন্তরের ঘটনা নয়। এখানে অনেক বড় ভূ রাজনীতি কাজ করছে, আন্তর্জাতিক শক্তিগুলোর খেলা চলছে। এই ভূ রাজনৈতিক ভারসাম্যের ওপর নির্ভর করেই বাংলাদেশের ভবিষ্যতের পরিস্থিতি পাল্টে যাবে। আপনারা হয়তো সাম্প্রতিক নানা পদক্ষেপ, নানান মুভমেন্ট এবং খবরাখবর দেখেই মনে করছেন এই বুঝি নির্বাচন হয়েই গেল। কিন্তু আমি আবারও বলছি, নির্বাচন বহুদূর। একটি বিশেষ পক্ষ, যারা প্রতিক্রিয়াশীল চক্র, যারা দেশের স্বাধীনতা বিরোধী শক্তি, তারা খুব চাইছে যেন তেন ভাবে একটি একপাক্ষিক নির্বাচন করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করে বসতে। ইউনূস সরকারও এই নির্বাচন চাইছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ডক্টর ইউনূসেরা কিন্তু ক্ষমতায় দীর্ঘ সময় ধরে থাকবার মতো সেই পরিবেশ আর নেই। পরিস্থিতি বহু ঘোলা হয়ে গেছে। এই ঘোলাটে অবস্থা পার করে ইউনূস সাহেব দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখবেন, সেটিও কিন্তু কোনোভাবে এখন আর হচ্ছে না। ইতিমধ্যে একটি নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আপনারা এই খবর হয়তো এর মধ্যেই পেয়ে গেছেন। আগামী পরশু বুধবার 10 তারিখ, 10 ডিসেম্বর, এই দিনটি নানা ঘটনায় পরিপূর্ণ। সেদিন নির্বাচন কমিশন তাদের নিজস্ব রীতি অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ এই সাক্ষাৎ সারবেন। এর পরদিনই দ্বিতীয় ভাগে বেতার এবং টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎক্রমে নির্বাচন কমিশন যদি মনে করে সেদিনই তফসিল ঘোষণা হবে, তাহলে বুধবার 10 তারিখেই সেটি হতে পারে। আর না হলে সর্বোচ্চ 11 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকারের নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের তারিখ এবং অন্যান্য শিডিউল ঘোষণা করা হবে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, তফসিল তো ঘোষণা হয়ে গেল, তাহলে নির্বাচনটা কি হয়েই যাচ্ছে? এখানেই ইতিহাস থেকে আমাদের একটি শিক্ষা নিতে হবে। আপনারা মনে হয় ভুলে গেছেন 2008 সালের 30 ডিসেম্বরের সেই নির্বাচনের কথা, যে নির্বাচনটি আওয়ামী লীগ ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় এসেছিল। আপনারা জানেন সেই নির্বাচনটির আগে 5বার তফসিল ঘোষণা করা হয়েছিল। 5বার তফসিল ঘোষণার পরেই চূড়ান্তভাবে সেই বছরের শেষ দিকে নির্বাচনটি সম্পন্ন হয়েছিল। কাজেই তফসিল ঘোষণার মানে এই নয় নির্বাচন হয়েই গেল। যদি এটি হতো তাহলে তো ইউনূস জামাত চক্র সফল হয়ে যেত। কিন্তু সফল হতে গেলে অনেক কিছু লাগে, শুধু ইচ্ছা থাকলেই হয় না। আজকের বাংলাদেশের এই যে জটিল পরিস্থিতি, এটা কেবল অভ্যন্তরীণ কারণে সৃষ্টি হয়নি। এখানে আন্তর্জাতিক অনেক শক্তি কাজ করছে, অনেক বড় বড় দেশের আগ্রহ জড়িয়ে আছে। এর মধ্যে ভারত এখানে একটি বড় ফ্যাক্টর, এখানে রাশিয়া ফ্যাক্টর, চীন ফ্যাক্টর এবং অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় ফ্যাক্টর। আপনারা জানেন গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল প্রকাশিত হয়েছে। আমি গতকাল এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনাও দেখেছি। সেই নিরাপত্তা বা সিকিউরিটি স্ট্র্যাটেজি, তাতে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বর্ণনা করা হয়েছে। সহজ কথায়, যুক্তরাষ্ট্র ভারতকে পাশে চায়। চীনের সাথে প্রতিযোগিতা থাকবে, বাণিজ্যিক ভারসাম্য থাকবে, কিন্তু নতুন নিরাপত্তা কৌশলে তারা ইঙ্গিত দিয়েছেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ করবে,
সংঘর্ষে জড়িয়ে যাবে। এই পথে তারা হাঁটছেন না। নতুন নিরাপত্তা কৌশলে শান্তির বার্তা আছে, ভারসাম্যের কথাও উল্লেখ করা আছে স্পষ্টভাবে। আর এই শান্তির বার্তা আমরা তখনই দেখতে পেলাম যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ভারতে তাদের বাণিজ্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল। এখানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রেক্স সুইটজারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল ভারতে আসছেন। আগামী 10, 11, 12 ডিসেম্বর ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির বিষয়ে চূড়ান্ত আলাপ আলোচনার বিষয় রয়েছে। এই 3 দিনের মধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে। সম্ভবত 15 ডিসেম্বরের মধ্যে চুক্তি হয়েও যেতে পারে। এর অর্থ আসলে কি দাঁড়ালো? এর অর্থ হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যার সমাধান হয়ে গেল। এখানে আর কোনো জটিলতা নেই। আর ঠিক এই সময়ে আগামী 10 তারিখেই সূত্র মারফত খবর, এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গেই দিল্লি হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন। এই সফরগুলো, এই আগমনগুলো মূলত বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলাপ আলোচনা করবার জন্যই। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দুদিন আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এখনকার যে ইউনূস সরকার কিংবা বর্তমান যেসব রাজনৈতিক দল রয়েছে তারা অতীতের নির্বাচনকে কাঠগড়ায় তুলেছেন। বিশেষ করে 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ বলছেন তারা। জয়শঙ্কর স্পষ্ট করে প্রশ্ন তুলেছেন, আপনারা যদি পূর্বের নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ বলেন, তাহলে আপনারা তো এখন আবারও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই যাচ্ছেন। এই কথাগুলো কিংবা এই কথা খুবই তাৎপর্যপূর্ণ। দেশের ও বাইরের সকল জরিপে একটি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, সর্বশেষ ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ অন্তত 50% মানুষের সমর্থক। আপনারা এই বিশাল সংখ্যক মানুষকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছেন। নানা দিক থেকে নানাভাবে এই বিষয়টি ভারত বুঝাচ্ছে, বিশ্বকে বুঝাচ্ছে। সবাই এখন এটিই বলছে। তাহলে সেই নির্বাচন কি আসলে গ্রহণযোগ্যতা পাবে কিংবা গ্রহণযোগ্য হবে? সত্যি কথা হলো, আজকের পৃথিবীতে দরজা বন্ধ করে একা একা নিজের স্বার্থ সিদ্ধি করা যায় না। আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে সবাইকে একসাথেই প্রয়োজন হয়। প্রতিবেশীকে লাগে, অন্যান্য প্রভাবশালী শক্তিশালী রাষ্ট্রদেরকেও লাগে। আপনি কেবল পাকিস্তানি প্রেসক্রিপশন কিংবা টার্কিশ প্রেসক্রিপশন অথবা চাইনিজ প্রেসক্রিপশনে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচনী ষড়যন্ত্র করে ক্ষমতার মসনদে বসতে চাইবেন, এটি কিন্তু আসলে গ্রহণযোগ্য হয় না। এটি সম্ভব নয়। আজকের বাংলাদেশে একপাক্ষিক নির্বাচনের ব্যাপারে পৃথিবীব্যাপী যে নেতিবাচক মনোভাব, এই মনোভাবকে এড়িয়ে অন্ততপক্ষে নির্বাচন হবে না, এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই যে মার্কিন তৎপরতা, রাশিয়ান প্রেসিডেন্ট ঘুরে গেলেন, ভারত একটি স্পষ্ট বিষয় জানালো, তাদের দাবি খুব জোরালো। প্রথম থেকেই তারা বলছে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে হবে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন। ভারত বিশ্বের একটি প্রভাবশালী রাষ্ট্র। ভারত এখন কণ্ঠস্বর। ভারত যেই সুরে কথা বলে, বিশ্ব এখন সেই সুরেই কথা বলে। ভারতকে আপনারা পাকিস্তানের সাথে বিবেচনা করলে ভুল হবে। একটা গোষ্ঠী আছে আমাদের দেশে যারা ভারতকে পাকিস্তানের সাথে তুলনা করে, কিন্তু ভারতকে এখন বিশ্বের তৃতীয় শক্তি হিসাবে বিবেচনা করতে হবে। সামরিক দিক থেকে, অর্থনীতির দিক থেকে ভারত এখন সেই অবস্থানেই দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে ভারতকে আমাদের গুরুত্ব দিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে, চীনকে গুরুত্ব দিতে হবে, রাশিয়াকে গুরুত্ব দিতে হবে, ইউরোপীয় ইউনিয়নকে গুরুত্ব দিতে হবে। এগুলোই হলো আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্র। কাজেই সবাই যদি বিশ্বজুড়ে মনে করে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তাহলে অবশ্যই তা হতে হবে। বিশ্বকে বাদ দিয়ে আপনি দরজা বন্ধ করে একা নির্বাচন করে পার পেয়ে যাবেন, এটি অসম্ভব। কোনোভাবেই এটি সম্ভব হবে না। এখন আমাদের দেখার বিষয়ে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল
আসলে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়? মার্কিন ভারত বাণিজ্য যে সংঘাত ছিল সেটি দূর করে একটি সমঝোতায় আসা। এই সমঝোতা হওয়ার সাথে সাথে দেখবেন সব পরিস্থিতি পাল্টে যাচ্ছে। আর মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছেন, এর খবরগুলোই এখন সত্য। তাই আমি আবারও বলছি, যতই নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক না কেন, কেবল এক তফসিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ হবে, এটি আপনি মনে করলেও আমি মনে করি না। আমি শুরুতেই বলেছি, নির্বাচন বহু দূরে। আমরা বাঙালি, আমরা ঢাকাতেই থাকতে চাই। আমরা দিল্লিও যেতে চাই না, আবার ইসলামাবাদও যেতে চাই না। ঢাকাতেই থাকবার ব্যবস্থা হচ্ছে বৈশ্বিকভাবে। আমরা সেই সময়টার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি।